বন্ধুরা, তোমাদের সবাইকে একবার আবারও স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডিতে। তো আজকের ভিডিওতে তোমরা কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি একদম সম্পূর্ণভাবে সারাংশর সহিত তোমাদের মাথায় বসিয়ে নিতে পারবে যদি তোমরা ভিডিওটা দেখো। আমি প্রত্যেক লাইন বাই লাইন তোমাদের প্রথমে এক্সপ্লেন করব। তারপর এখানে দেখো কতগুলি স্তবক রয়েছে, 1 2 3 4 5 6 6টা স্তবক রয়েছে। এই স্তবকগুলিকেও আমি প্রত্যেকটা স্তবকের সারাংশ বলে দেব। এই ভিডিওটা দেখার পর হুঁশিয়ারি কবিতা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তার আগে দেখে নাও কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু। তুমি যে কবিতা বা গল্প পড়বে সেই কবির জন্ম মৃত্যুটা দেখে রাখা ভালো। জন্ম হলো কাজী নজরুল ইসলামের 1899, ঠিক আছে, 1899। আর মৃত্যু হলো 1976 সালে। এই জন্ম মৃত্যুটা তোমাদের দেখে রাখা ভালো। তো চলো এখন কবিতার লাইনে আসি। তো এখানে যে প্রথম স্তবকটা রয়েছে এই স্তবকের প্রথম লাইনটা আমি পড়ি, দেখো। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। এখানে দুর্গম কথার অর্থ হচ্ছে খুব কঠিন, গিরি কথার অর্থ হচ্ছে পাহাড়, কান্তার কথার অর্থ হচ্ছে অরণ্য, মরু কথার অর্থ হচ্ছে মরুভূমি, দুস্তর কথার অর্থ হচ্ছে সহজে পার হওয়া যায় না, আর পারাবার কথার অর্থ হচ্ছে বিশাল সমুদ্র। তাহলে আমরা যদি দেখি এখানের এই সম্পূর্ণ লাইনটার সারাংশ কি এসে দাঁড়িয়েছে। আমাদের সামনে পাহাড়, জঙ্গল, মরুভূমি আর বিশাল সমুদ্রের মতো কঠিন পথ রয়েছে। এটা হলো প্রথম লাইনের অর্থ। তারপর দেখিনি আমরা দ্বিতীয় লাইনটা। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তো এখানে লঙ্ঘিতে কথার অর্থ হলো অতিক্রম করতে, রাত্রির নিশীতে অর্থ হলো তোমার গভীর রাতে, যাত্রীরা মানে পথিকরা মানে চলার সঙ্গীরা, হুঁশিয়ার মানে তো বুঝোই সতর্ক হওয়ার কথা বলেছেন। তো এখানে আমরা যদি সম্পূর্ণ লাইনটার অর্থ দেখি কি হয়, মানে এই অন্ধকার রাতে আমাদের সেই পথ অতিক্রম করতে হবে, তাই দুর্গম পথের প্রতীক তোমরা সতর্ক হও। তো এখানে দুইটা লাইন শেষ। 3 নাম্বার লাইনটা দেখো। তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ। দুলিতেছে অর্থ হলো দুলছে, তরি অর্থ হলো নৌকা, ফুলিতেছে মানে ফুলে উঠেছে জল, আর ভুলিতেছে মাঝি পথ মানে মাঝি পথ ভুলে গিয়েছে। তাহলে আমরা এই লাইনটার অর্থ কী পাচ্ছি? নৌকাটি দুলছে, জল উত্তাল হচ্ছে, আর মাঝি পথ ভুলে যাচ্ছে। তারপরের লাইন দেখো। ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। তো এখানে দেখো ছিঁড়িয়াছে পাল মানে পাল ছিঁড়ে গিয়েছে, কে ধরিবে হাল, এখন নৌকার হাল কে ধরবে, কার আছে হিম্মত, কার আসে সেই সাহস হাল ধরার। তো এখানে এই লাইনটার অর্থ হচ্ছে তোমার নৌকার পাল ছিঁড়ে গেছে, এখন কে হাল ধরবে, কার সেই সাহস আছে। তারপর দেখো। কে আছে জওয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। কে আছে জওয়ান, এমন কে জওয়ান আছো, আগুয়ান হও আগুয়ান মানে এগিয়ে আসো, হাকিছে মানে ডাক দিচ্ছে ভবিষ্যৎ। মানে এই লাইনটার ফুল অর্থ হচ্ছে ভবিষ্যৎ ডাক দিচ্ছে, যে যুবক আছে সে এগিয়ে আসুক। বুঝতে পারলে? তারপরের যে লাইনটা রয়েছে। এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। মানে এই তুফানটা অনেক ভারী, আমাদের পার হতে হবে, নিতে হবে তরি পার, নৌকাকে পার করে নিতে হবে। তো এখন যে আমরা পড়লাম এই সবগুলির সারাংশ কি হয়ে দাঁড়াচ্ছে প্রথম স্তবকে দেখে নাও। কবি এই লাইনগুলি দিয়ে পরাধীন ভারতের সংকটময় অবস্থাকে প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে আমাদের সামনে রয়েছে দুর্গম পাহাড়, পথহীন মরুভূমি আর উত্তাল সমুদ্রের মতো দুরূহ পথ, চারিদিকে ঘন অন্ধকার, যেন দিশেহারা সময়। এই কঠিন পরিস্থিতিতে কবি সকলকে সতর্ক হতে বলেছেন, কারণ এই বিপদ পেরিয়েই আমাদের পরাধীন জাতিকে স্বাধীনতার স্বপ্ন সফল করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
তারপর কবি বলছেন যে দেশকে তিনি একটি বিপন্ন নৌকার সঙ্গে তুলনা করেছেন। নৌকা যেভাবে ঝড়ে গেলে ধুলে জল ফুটে উঠে, মানে নৌকার একটা করুণ অবস্থা বুঝিয়েছে যে নৌকা ঝড়ে দুলছে, হ্যাঁ, জল ফুলে উঠেছে, মাঝি পথ ভুলে গেছে, এমনকি পালও ছিঁড়ে গেছে। এই ভয়াবহ অবস্থায় কবি যুব সমাজকে ডেকে বলেছে যে তোমরা সাহসী হয়ে এগিয়ে আসো, দেশের হাল ধরো। এখানে নৌকার হালকে কবি দেশের হালের সঙ্গে তুলনা করেছে। তোমরা দেশের হাল ধরো, যেহেতু ভবিষ্যৎ তোমাদের ডাক দিচ্ছে। যত প্রবলই ঝড় হোক না কেন, এই নৌকাকে তোমাদের পার করতে হবে। নৌকা বলতে এখানে দেশকে, আমাদের দেশকে যে কষ্টই হোক না কেন, পরাধীন মানে যে সময় আমাদের দেশ পরাধীন ছিল, ওই সময়ের কথা তো কবি এই কবিতায় তুলে ধরেছে। তো কবি জওয়ানদের বলছে যে যত কষ্টই হোক না কেন তোমাদের নৌকা পার করতেই হবে, মানে দেশকে স্বাধীন করতেই হবে। তো এটা হলো প্রথম স্তবকের সারাংশ। চলো এখন দ্বিতীয় স্তবক আমরা দেখিনি। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান। তিমির রাত্রি মানে গভীর অন্ধকারের রাত্রি। মাতৃমন্ত্রী, মাতৃমন্ত্রী অর্থ মায়ের মন্ত্রে দীক্ষিত। শান্ত্রীরা, শান্ত্রীরা অর্থ হলো প্রহরীরা, যারা রক্ষক, তাহারা সাবধান মানে সতর্ক হয়ে যাও। তাহলে এই লাইনটার অর্থ কি এসে দাঁড়াচ্ছে? এই অন্ধকার সময়ে দেশমাতার রক্ষকরা সাবধান হও। তারপর দেখো, যুগ যুগান্তে সঞ্চিত ব্যথা গুছিয়াছে অভিযান। যুগ যুগান্ত মানে যুগ যুগান্ত ধরে, সঞ্চিত মানে জমে থাকা, ব্যথা মানে দুঃখ, গুছিয়াছে অভিযান ডাক দিয়েছে অভিযানের, অভিযান মানে আন্দোলনের। মানে এই লাইনটার অর্থ কী হচ্ছে দেখো, এই লাইনটার অর্থ হচ্ছে তোমার যুগের পর যুগ জমে থাকা দুঃখ আজ বিদ্রোহের ডাক দিয়েছে। তারপর দেখো, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিযান। ফেনাইয়া কথার অর্থ হচ্ছে ফেনার মতো ফুলে ওঠা। বঞ্চিত কথার অর্থ হচ্ছে প্রতারিত বা অবহেলিত। বুকে অর্থ তো বুকে ওই। পুঞ্জিত মানে জমাট বেঁধে থাকা। অভিমান মানে ক্ষোভ, এটা তো বুঝোই তোমরা। তাহলে এই লাইনটার অর্থ কি এসে দাঁড়াচ্ছে দেখো, বঞ্চিত মানুষের মনে জমে থাকা ক্ষোভ এখন উত্তাল হয়ে উঠেছে। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। তো এটার লাইনটা তোমরা বুঝে নিয়েছো অবশ্যই, যে এই লাইনটার অর্থ হচ্ছে যে বঞ্চিত মানুষদের সঙ্গে নিয়ে চলতে হবে এবং তাদেরকে তাদের অধিকারটা দিতে হবে। তাহলে দেখো, এই যে পুরো দ্বিতীয় স্তবকের অর্থটা এসে দাঁড়াচ্ছে সেটা হলো, এখানে দেশের গভীর দুঃখ ও বঞ্চনার চিত্র তুলে ধরেছেন। যুগের পর যুগ ধরে মানুষের মনে জমে থাকা কষ্ট ও অভিমান আজ যেন ফেটে বেরিয়ে এসেছে। এই অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে এবং তাদের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। অসহায় জাতি, অসহায় মানে সাহায্যহীন। সাহায্যহীন জাতি মরিছে মানে মরছে, মারা যাচ্ছে, ডুবিয়া মানে ডুবে ডুবে, জানে না সন্তরণ। জানে না সন্তরণ, সন্তরণ অর্থ হলো এখানে সাঁতার। সন্তরণ অর্থ কি? সাঁতার। মানে সাঁতার জানে না, তারা ডুবে যাচ্ছে। সন্তরণ অর্থ সাঁতার। তো এখানে সম্পূর্ণ লাইনের অর্থ আমরা কি পাচ্ছি? তাই মানুষ ডুবে যাচ্ছে, তারা বাঁচার পথ জানে না, তারা সাঁতার কেটে বের হওয়ার পথ জানে না। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। তাই অত তো জানোই, নৌকার মাঝি। আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। এখানে যে দেখো, এই মাতৃমুক্তিপণ, মাতৃমুক্তি বলতে দেশের স্বাধীনতা, আর এই পণ বলতে বোঝানো হয়েছে দৃঢ় প্রতিজ্ঞা। এই সম্পূর্ণ লাইনটির অর্থ কি এসে দাঁড়াচ্ছে? হে মাঝি, আজ আমরা দেখব তুমি সত্যিই দেশ মুক্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ কিনা। এরপরে দেখো লাইনটা, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞেসে কোনজন। হিন্দু না ওরা মুসলিম, হিন্দুরা ওরা মুসলিম। এখানে কবি ধর্মীয় পরিচয়, এটা হিন্দু মুসলিম এটা কি ধর্মীয় পরিচয়। জিজ্ঞাসে মানে প্রশ্ন করে, কোনজন, কোনজন অর্থ কে। তাহলে এই সম্পূর্ণ লাইনটার অর্থ কি হচ্ছে,
তো দেখো এখানে এই লাইনটার অর্থ হচ্ছে তারা হিন্দু না মুসলমান, এই প্রশ্ন এখন তোলা উচিত নয়। দেখো আমি তোমাদেরকে লাইন বাই লাইন সামারি বলে দিচ্ছি, কারণ ভিডিওটা বড় হচ্ছে আমি জানি। তুমি ফুল কবিতাটা তোমার মাথায় বসে যাবে, এরপর আর কোনোদিন তুমি ভুলবে না গল্পটা কী। তাই আমি তোমাদের ফুল এক্সপ্লেন করে বলছি। তারপর লাইনটা দেখো, কান্ডারি তো ডুবিছে মানুষ, সন্তান মুরমার। এই অর্থ তো জানো, মানে মাঝির কথা বলা হয়েছে। বল মানে বলো, ডুবিছে মানুষ, ডুবিছে মানুষ মানে ডুবে যাচ্ছে সন্তান, সন্তান মুরমার মানে আমার মায়ের সন্তানরা ডুবে যাচ্ছে। তো এটার অর্থ কী হচ্ছে এই লাইনটার, মানুষ ডুবে যাচ্ছে, তারা সবাই এই দেশের সন্তান। তো এখন দেখো এই যে সম্পূর্ণ স্তবকের সারাংশটা কী হচ্ছে দেখো। কবি মানবতার মর্মকথা উচ্চারণ করেছেন। অসহায় মানুষ ডুবে যাচ্ছে, তারা বাঁচার পথ পাচ্ছে না। এই সময় ধর্মের ভেদাভেদ অর্থহীন। হিন্দু না মুসলমান এই প্রশ্ন এখন তুচ্ছ। সবাই একই দেশের সন্তান, তাই সবাইকে একসঙ্গে রক্ষা করা আমাদের দায়িত্ব। তারপরের লাইনটা দেখো, গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরু গর্জাই বাজ। গিরি সংকট অর্থ হলো পাহাড় সম বড় বিপদ। ভীরুতা অর্থ হলো ভীতু। যাত্রীরা কথা অর্থ হলো তো যাত্রী। আর গুরু গর্জাই, ঠিক আছে, গুরু অর্থ হলো প্রচণ্ড, গর্জাই অর্থ হলো বজ্রের মতো শব্দ করছে। বাজ, বাজ মানে বজ্রধ্বনি। তো এই পুরো লাইনটার অর্থ কী হয়ে দাঁড়াচ্ছে, চারপাশে বিপদ আর ভীত মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারপরে লাইনটা দেখো, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। পশ্চাৎ পথযাত্রী মানে পিছনের পথের মানুষের মনে সন্দেহ জাগে আজ। এখন সন্দেহ জেগে ওঠে, দ্বিধা জেগে ওঠে। তো এই লাইনটার অর্থ কী হচ্ছে দেখো, যারা পিছনে রয়েছে তাদের মনে আজ সন্দেহ জন্মাচ্ছে। তারপরের লাইনটা দেখো, কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ। কান্ডারি এখানে মাঝি অথবা নেতা। তুমি ভুলিবে কি পথ, তুমি কি পথ ভুলে যাবে, তুমি কি পথ ভুলে যাবে। তেজিবে কি পথ মাঝ, তেজিবে মানে ছেড়ে দেবে, কি পথ মাঝ মাঝপথে, পথ মাঝ মানে মাঝপথে, মানে তুমি কি মাঝপথে ছেড়ে যাবে। তো এই লাইনটার কি অর্থ হচ্ছে দেখো, এই লাইনটার সম্পূর্ণ অর্থ হচ্ছে, হে মাঝি তুমি কি পথ ভুলে যাবে বা মাঝপথে ছেড়ে দেবে। তারপর লাইনটা দেখো, করে হানাহানি তবু চলো টানাটানি, নিয়াছ যে মহাবর। হানাহানি কথার অর্থ হচ্ছে মারামারি, তবু অর্থ হচ্ছে তবুও, চলো টানি, চলো টানি মানে টেনে এগিয়ে নিয়ে চলো, নিয়াছ মানে নিয়েছ, মহাবার বিশাল দায়িত্ব। তারপর দেখো সম্পূর্ণ লাইনের অর্থটা কি হয়, ঝগড়া বিবাদ থাকলেও তুমি এগিয়ে চলো, কারণ তুমি বিরাট দায়িত্ব নিয়েছ। তাহলে এই সম্পূর্ণ চতুর্থ স্তবকের অর্থ কী হচ্ছে দেখো, বিপদের মুখে মানুষের মনে জন্ম নেওয়া ভয় ও সন্দেহের কথা বলা হয়েছে এখানে। কেউ কেউ পিছিয়ে যেতে চায়, কেউ দ্বিধায় পড়ে রয়েছে, কিন্তু কবি কান্ডারি স্বরূপ দেশনায়ককে স্মরণ করিয়ে দেন, সে যেন পথ না ভুলে যায়, মাঝপথে যেন দায়িত্ব ত্যাগ না করে। নানা বাধা ও বিরোধ সত্ত্বেও তাকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে, কারণ তার উপরেই দেশের ভার। তারপর দেখো, কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। কান্ডারি মানে মাঝি, তব সম্মুখে মানে তোমার সামনে, পলাশির প্রান্তর মানে পলাশির যুদ্ধক্ষেত্র। তো এই লাইনটার অর্থ কী হচ্ছে, তোমার সামনে সেই পলাশির যুদ্ধক্ষেত্র রয়েছে। তারপর দেখো, বাঙালির খুনে লাল হলো জেতা ক্লাইভের খঞ্জর। বাঙালির খুনে মানে বাঙালিকে হত্যা করে লাল হলো জেতা ক্লাইভের খঞ্জর। ক্লাইভ হলো রবার্ট ক্লাইভের কথা বলা হয়েছে এখানে। ওই ক্লাইভের খঞ্জর মানে ক্লাইভের যে হাতে ছুরি ছিল ওইটা
লাল হয়েছে মানে ওইটা লাল হয়েছে বাঙালির খুন দ্বারা। এখানে বলা হচ্ছে যে ক্লাইভের হাতে বাঙালিদের রক্ত ঝরেছিল, ক্লাইভের হাত দিয়ে বাঙালিদের রক্ত ঝরেছিল, এটাই এই লাইনের অর্থ। ওই গঙ্গায়, এরপর দেখো, ওই গঙ্গায় ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। এখানে দেখো কি বোঝাচ্ছে যে সেই ঘটনার ফলে ভারতের গৌরব ডুবে গিয়েছিল। গঙ্গায় ডুবিয়েছে মানে ডুবে গিয়েছিল, ভারতের দিবাকর মানে ভারতের গৌরব ডুবে গিয়েছিল। তারপর দেখো লাইনটা, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। উদিবে সে রবি আমাদের খুনে রাঙ্গিয়া পূর্ণবার। মানে এখানে এই লাইনটাতে কবি বুঝিয়েছে যে আবার আমাদের রক্তের বিনিময়ে সেই গৌরব ফিরে আসবে। উদিবে সে রবি মানে ফিরে আসবে সেই রবি আমাদের খুনে রঙ্গিয়া পূর্ণবার, আমাদের গৌরব আমাদের রক্তের বিনিময়ে ফিরে আসবে। তাহলে দেখো এখানে এই স্তবকটা দিয়ে কবি কী বুঝিয়েছে, পলাশির যুদ্ধের ওই করুণ স্মৃতি তুলে ধরেছেন। সেই যুদ্ধে বাংলার স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, দেশের গৌরব হারিয়ে গিয়েছিল, কিন্তু কবি আশা করেছেন নতুন করে আত্মত্যাগের মাধ্যমে আবার স্বাধীনতার সূর্য উদিত হবে। তারপর দেখো আমরা লাস্ট স্তবকে চলে এসেছি। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান। মানে যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সাহসের সঙ্গে জীবনকে জয়ী বলে ঘোষণা করলেন। আশি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা, আশি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা মানে তারা যেন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। দিবে কোনো বলিদান, কে এখন আত্মত্যাগের জন্য প্রস্তুত। মানে এই লাইনটার অর্থ হচ্ছে তারা যেন অদৃশ্যভাবে আমাদের সামনে, মানে যারা ফাঁসির মঞ্চে সাহসীভাবে মারা গিয়েছে তারা যেন অদৃশ্যভাবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং আমাদেরকে প্রশ্ন করছে যে কে এখন আত্মত্যাগের জন্য প্রস্তুত। আজই পরীক্ষা জাতির, আজই জাতির পরীক্ষা অথবা জাতির করিবে ত্রাণ। দেখো আজই পরীক্ষা, আমরা কি দেশকে বাঁচাতে পারবো না নিজেদের সংকীর্ণ জাতপাতের মধ্যে আবদ্ধ থাকবো। তারপর দেখো দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার, নৌকা দুলছে জল উত্তাল হচ্ছে, হে নেতা হে মাঝি তুমি সাবধান হও। এই স্তবকটা এটার অর্থ কি দেখো, এখানে লাস্ট স্তবকের অর্থটা কি হচ্ছে, শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়েছে। কবি এখানে স্মরণ করেছেন একদিন যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে দেশের জন্য প্রাণ দিয়েছিল, তারা আজ দেশবাসীর সামনে এসে বলছে যে তোমাদের সামনে এখন কঠিন পরীক্ষা। হ্যাঁ, তোমরা কি আত্মত্যাগ করতে রাজি আছো? কান্ডারির নেতৃত্বে মানে মাঝির নেতৃত্বে দেশবাসী কি তাদের স্বদেশ ও জাতিকে রক্ষা করতে পারবে? তাই কবি আবার সতর্ক করে দেন যে নৌকা এখনও বিপদের মধ্যে রয়েছে, মাঝিকে সবসময় সজাগ থাকতে হবে। তো এখানে শেষ হলো আমাদের কান্ডারি হুঁশিয়ারির, আমি সম্পূর্ণ এক্সপ্লেন করে দিয়েছি তোমাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর সাজেশন কী কী প্রশ্ন পড়তে হবে এগুলো আমি পরীক্ষার সময় দিয়ে দেবো, এটা থেকে কী কী পরীক্ষায় প্রশ্ন আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।